প্রবাসী ভোটার বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? তারেক রহমান তো প্রবাসী। তারেক রহমান প্রবাসী, সে লন্ডনে থাকে। সে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, ভোটাধিকার করতে পারবে না। তাহলে তার বক্তব্যটা কি এমন? পাপিয়া তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার জন্য এই একটা বক্তব্য দিয়েছে। কেন নয়, আমি একটা ছোট্ট সবার মনে থাকার কথা, এই পাপিয়া কিন্তু সেই পাপিয়া যিনি তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন যে তারেক রহমান তো পড়ালেখা জানে না, মূর্খ। পাপিয়া যে বক্তব্যটা দিয়েছেন যে এটা প্রত্যেকটা প্রবাসীকে আহত করেছে, প্রত্যেকটা প্রবাসীদের মানে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কলিজায় আঘাত পেয়েছে, দুঃখিত হয়েছে, ব্যথিত হয়েছে প্রত্যেকটা প্রবাসী। যে প্রবাসীদের অর্থনীতির উপর বেশ করে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে সেই প্রবাসীদেরকে আহত করেছে। তার বক্তব্যটা অনেকটাই স্বৈরাচারী বক্তব্যের প্রতিফলন দেখতেছি। যারা বয়সের ভারে ক্লান্ত, 70-এর ঊর্ধ্বে, যারা বক্তব্য দিতে গিয়ে পায়জামা খুলে যাচ্ছে, যে বক্তব্য দিতে গিয়ে মঞ্চ থেকে পড়ে যাচ্ছে, একই সেন্স হারিয়ে ফেলতেছে, বক্তব্য দিতে গিয়ে তার যে রাগ গোস্বাকে ধরে রাখতে পারতেছে না, মানুষকে থাপড়াইতেছে। দ্যাট হ্যাজ টু বি চেঞ্জ। জনগণ তো, এই তরুণ ছাত্র জনতা তো এগুলো দেখতে চায় না। একটা নতুন বাংলাদেশ, নতুন লিডারশিপ দেখতে চাই। লিডারশিপ তো চেঞ্জ করতে হবে এই পিআর পদ্ধতির মাধ্যমে। নতুন লিডারশিপ আপনি আপনার নিজের প্রয়োজনেই, আপনি আপনার ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি করার জন্যই নতুন ডাইনামিক, এনার্জেটিক, শিক্ষিত, ওয়েল, স্মার্ট, এলিকুয়েন্ট, অ্যারিস্টোক্রেটিক এই সমস্ত লিডারদেরকে আপনি নিজেই খুঁজে খুঁজে বের করবেন, কেন তো পার্সেন্টেজ বাড়বে না। দিস ওয়ান থিং। এবং জনগণ আসলে যে মার্কাকে ভোট দেবে, বাংলাদেশ তো এখনো দুটো মার্কাকেই ভোট দেয়। আপনি গ্রাম অঞ্চলে যান, নানি খালাকে জিজ্ঞেস করেন কাকে ভোট দিবেন, আমি তো হাসিনারে ভোট দিব। অথচ ওই অঞ্চলে ওই পার্টিকুলার, আমি যদি কিশোর, যেহেতু ভিপি ভাই কিশোরগঞ্জ যাচ্ছে, আমি সে ফর এক্সাম্পল একটা কিশোরগঞ্জের এক আসন নিয়ে একটা উদাহরণ দিই। কিশোরগঞ্জের এক আসন আমি জানি না কে দাঁড়াবে, জানি না ওই আবার মেজর আক্তারুজ্জামান দাঁড়ায় যায় কিনা আল্লাহ জানে। ঠিক আছে, কথার কথা আর কি বললাম, অফ দ্য রেকর্ড এটা। তো কিশোরগঞ্জ এক আসনের যে নানি খালা ভোটের দিন বলবে যে আমি কিন্তু ভোট হাসিনাকে দিব, আমি কিন্তু ভোট খালেদাকে দিব। অথচ খালেদা হাসিনা কেউ ওখানে নির্বাচন করতেছে না। তাদের যে দুটো মার্কার ওখানে নির্বাচন রিপ্রেজেন্টেশন আসতেছে। জাস্ট বিষয়টা কিন্তু একই। এখানে মোর ইম্পর্টেন্ট কি হচ্ছে, আপনি যে গত 2014 সালে 154 জন যে বিনা ভোটে নির্বাচিত হয়ে হাসিনাকে বেপরোয়া, স্বৈরাচারী, ফ্যাসিস্ট করেছিল, এই পন্থাটা বন্ধ হবে এই পিআর পদ্ধতির মাধ্যমে। পিআর পদ্ধতি, এখানে আরেকটা মজার কথা বলছেন আমার ইব্রাহিম ভাই, যে পিআর পদ্ধতির স্থলে যে জামাত অলরেডি 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে, নাথিং রং উইথ দ্যাট। আমি জামাতকে ডিফেন্ড করতেছি না, বাট নাথিং রং উইথ দ্যাট। পিআর পদ্ধতি কার্যকর একটা অন্যতম পদ্ধতি হচ্ছে ক্লোজ লিস্ট। আপনি প্রার্থীকে জানিয়ে দিচ্ছেন, এখন এই 300 প্রার্থী তো পার্লামেন্টে যাবে না। জামাত যদি পিআর পদ্ধতিতে নির্বাচিত হয়, এই 300 প্রার্থীর মধ্য থেকে সে সিলেক্টিভ প্রার্থীকে, তার কাছে যে যোগ্য, বেশি ওয়েল এডুকেটেড, স্মার্ট, যে বুঝে, যে যার দ্বারা দেশ ও জাতির খেদমত হবে, তাকে পার্লামেন্টে পাঠাবে। নাথিং রং উইথ দ্যাট। শুধু বিরোধিতার জন্য আমরা বিরোধিতা না করে আসলে আমরা বোঝার চেষ্টা করি। একটা একজন বললেন, বা ইব্রাহিম ভাই বলেছেন, আমি ইব্রাহিম ভাইয়ের বিরোধিতা করার জন্য না, জাস্ট আমি নিজে বোঝার জন্য, দর্শকদেরকে বোঝানোর জন্য। পিআর পদ্ধতিতে অনেকে জানে না, বুঝে না, চিনে না। প্রত্যেকটা বিষয় নতুন হয়। যখন এই যে জুলাই আগস্টে যে বিপ্লব হলো, এই বিপ্লবটা জুলাই আগস্টের তরুণ সমাজের আত্মাহতি, এটাও নতুনই হয়েছে। এই নতুনত্বের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ দেখতে চাই। আর সেই বাংলাদেশটা হবে বসবাসযোগ্য বাংলাদেশ, ইনসাফভিত্তিক বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো স্বৈরাচারীর স্থান হবে না, কোনো চাঁদাবাজের, দুর্নীতিবাজের স্থান হবে না। সেই বাংলাদেশটা দেখার জন্যই পিআর সিস্টেম। এখানে আরেকটা কথা একটু বলে নেই, যে যদি পিআর সিস্টেম হয়, 2008 সালে বিএনপি 32% ভোট পেয়েছিল, কিন্তু তখন তাদের সিট ছিল কয়টা? 30টার মতো, 30-35টা সিট ছিল। কিন্তু যদি পিআর সিস্টেম হতো, তখন তার সংসদে আসন থাকতো 96টা। তখন বেগম জিয়া কিন্তু প্রভাবশালী নেত্রী হতো, কোণঠাসা থাকতেন না, কোণঠাসা পড়তেন না। দিস ইজ এ পিআর সিস্টেম, এটা অন্যতম সুবিধা। আর এই হাসিনা স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ ছিল না, কোনো সুযোগই থাকতো না। আবার অন্যদিকে যে 40% যারা ভোট পায়, বা হাসিনা যে 40% ভোট পেয়ে তার সংসদে আসন হতো কত? 120টা।
এর বেশি না, এর সুযোগই নেই। তাহলে এই যে চেক অ্যান্ড ব্যালেন্স ক্ষমতা একতরফা কুক্ষিগত হয়ে বেপরোয়ার স্টপ করে দিবে। একটা বিষয় যে দেখেন, আরেকটা বিষয় একটু বলে নিই। বাংলাদেশের অর্থনীতি কিন্তু মেইনলি ২ টা কম্পোনেন্টের উপর বেসড অন, হাসিন ভাই টাচ করেছেন, যেটা হচ্ছে গার্মেন্টস অ্যান্ড রেমিটেন্স এ। গার্মেন্টস অ্যান্ড রেমিটেন্স যদি ফেল করে তাহলে বাংলাদেশের অর্থনীতি ফেল করবে। আমরা জুলাই আগস্টের মধ্যে দেখেছি একদিনের রেমিটেন্স শাটডাউন। আপনারা দেখেছেন না? সবাই করেছে। তখন বাংলাদেশের অর্থনীতি ইকোনমিক্স শেকিং করতেছিল, শেক হয়ে যাচ্ছিল। তখন যে এই যে রেমিটেন্স যোদ্ধারা রয়েছে বা রেমিটেন্সের প্রদানকারী ভাইরা, এদের অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। ভোটাধিকারের বিষয়টা তো আমার দেশের সংবিধান, আমার দেশের পবিত্র সংবিধান ভোটাধিকারকে এনশিওর করেছে। যদি ভোটাধিকার, আমি একটা এক্সাম্পল দেই, যে কুয়েতে যে প্রবাসী ভাই রয়েছে এক্স, আমি এভাবে বলি আর কি, এক্স কুয়েতি ভাই যদি ভোটের সময় বাংলাদেশে থাকে এবং যদি ভোটাধিকার যখন ভোটার লিস্ট হালনাগাদ করা হয়েছে তখন সে যদি এই ভোটার লিস্টটা যদি হালনাগাদ করা হয়ে থাকে তাহলে তো সে ভোটের সময় বাংলাদেশে থাকলে সে ভোট দিতে পারবে। অর্থাৎ সে বাংলাদেশে, এই প্রবাসী ভাই ছুটিতে গিয়ে বাংলাদেশে ভোটের মৌসুমে গেছে, সে ভোট দিতে পারলো। অথচ সে ভোটাধিকার, যে প্রবাসী হওয়ার কারণে ভোট দিতে পারবে না, এই ধরনের কথার কোনো সুযোগ নেই। দেখেন পাপিয়া যে বক্তব্যটা দিয়েছেন, যে এটা প্রত্যেকটা প্রবাসীকে আহত করেছে, প্রত্যেকটা প্রবাসীদের মানে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কলিজায় আঘাত পেয়েছে, দুঃখিত হয়েছে, ব্যথিত হয়েছে প্রত্যেকটা প্রবাসী, যে প্রবাসীদের অর্থনীতির উপর বেস করে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে সেই প্রবাসীদেরকে আহত করেছে। তার বক্তব্যটা অনেকটাই স্বৈরাচারী বক্তব্যের প্রতিধ্বনি এটা। তিনি বলেছেন কি, প্রবাসীরা শুধু টাকা পাঠাবে, অর্থাৎ প্রবাসীরা টাকা পাঠানোর মেশিন, কিন্তু সে তার রাইট চাবে না, সে ভোটাধিকার চাবে না। রিডিকুলাস, ইজ ননসেন্স। দেখেন, আমি যদি এইটাকে একটু টুইস্ট করে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়। আমি এটা জাস্ট শুধু বোঝার জন্য, তারেক রহমান তো প্রবাসী, তারেক রহমান প্রবাসী, সে লন্ডনে থাকে, সে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, ভোটাধিকার করতে পারবে না। তাহলে তার বক্তব্যটা কি এমন পাপিয়া তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার জন্য এই একটা বক্তব্য দিয়েছে? কেন নয়, আমি একটা ছোট্ট, সবার মনে থাকার কথা, এই পাপিয়া কিন্তু সেই পাপিয়া যিনি তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন যে তারেক রহমান তো পড়ালেখা জানে না, মূর্খ, অশিক্ষিত, কি রাজনীতি করবে। এটা কিন্তু সেই পাপিয়া। তাহলে এই পাপিয়ার এই বক্তব্যের মাধ্যমে কি এটা আমরা ধরে নিব যে সে বিএনপির মানে সবচাইতে বড় পাওয়ারফুল যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তাকে চ্যালেঞ্জ করে বসলেন, তাকে যে রাজনীতি থেকে মাইনাস করে দিতে চাচ্ছেন? আমি যদি এভাবে ইন্টারপ্রিটেশন করি তখন কি দাঁড়াবে? সো এই সমস্ত যে কথাগুলো পাপিয়ারা, সালাউদ্দিন সাহেবরা এই ধরনের বক্তব্যগুলো যত দিবে তত বিএনপিকে মানুষের সামনে প্রশ্নের সম্মুখীন করে দিবে। আমি আপনার এই টকশোর মাধ্যমে, পাপিয়া আপা আমাদের অনেক বড় সিনিয়র, বিগত দিনে রাজপথে লড়াই সংগ্রাম করেছে, কথা বলেছে। যদিও পাপিয়াকে তার এই কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য এর আগেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল, উনি সেই পাপিয়া। আমি বলবো তার এই বক্তব্যকে প্রত্যাহার করার জন্য, অনেকটা একটা ভাই বলেছে তাকে ক্ষমা চাওয়ার জন্য। আমিও প্রবাসী হিসেবে তার ভাই বলবো যে আপনার এই বক্তব্যটা একেবারেই কুরুচিপূর্ণ, যেটা প্রত্যেকটা প্রবাসীকে আহত করেছে, ব্যথিত করেছে। এবার ভেরি লাস্ট পয়েন্ট হচ্ছে নির্বাচন পেছানোর বিষয়। আমরা যত বেশি প্রত্যেকটা বিষয়, যে ফান্ডামেন্টাল ইস্যুগুলো যখন সামনে আসে, যখন ঐক্যমত কমিশনের বৈঠক হয়, তখন প্রত্যেকের আলোচনা সব গিয়ে একটা জায়গায়, মানে সবাই মোরলেস ঐক্যমতের দিকে যায়, একটা জায়গায় একটা দলের ব্যক্তির এখানে গিয়ে থমকে যায়, অ্যান্ড দ্যাট ইজ সালাউদ্দিন সাহেব। প্রত্যেকটা, আপনি দেখেন উনি দেশ থেকে আসার পরে যখন প্রত্যেকটা বিষয় নিয়ে যায়, যার পথে সালাউদ্দিন সাহেবের এখানে গিয়ে আটকে যায়। এবং আমি অনেকের ফেস দেখেছি ওই ঐক্যমত্য কমিশনের বক্তব্যে, সবাই আতঙ্কে থাকে কোন সময় সালাউদ্দিন সাহেবের এখানে যাবে এবং কোন সময় উনি একটা বক্তব্য দিয়ে দেবে এটাকে থামায়। সালাউদ্দিন সাহেব অত্যন্ত ডাইনামিক লিডার, তার ক্যাপাসিটি আছে, ক্যালিভার আছে, যোগ্য লোক। আপনাকে তো দেশ নিয়ে, আপনি আপনার পার্টিকে রিপ্রেজেন্ট করতেছেন, আপনি জনগণের ভাষাটা বোঝেন না কেন ভাই? আপনি যখন যত বেশি থমকে দিবেন, থামিয়ে দিবেন, বাধা দিবেন, তত বেশি নির্বাচন দেরি হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকবে। ওয়াই নট? আমরা যে ফান্ডামেন্টাল যে সংস্কারের কথাগুলো বলতেছি, যে জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, পুলিশ,
হাসিন ভাই বলেছেন যে এই পুলিশ 50,000, বহুবার আমরা বলেছি 50,000, যে এই যে আমরা থমকে দিয়ে দিয়ে বাধা দিয়ে আমরা কি পরোক্ষভাবে দেখেন গোপালগঞ্জের মাধ্যমে, আমি যদি এভাবে ব্যাখ্যা করি, গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে পরোক্ষভাবে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার একটা সুযোগ করে দেওয়া হলো নাকি? দেখেন, এর আগ পর্যন্ত জি আওয়ামী লীগ কিন্তু মাঠে নামার বা কথা বলার সুযোগ পায়নি। আমাদের নিজেদের অনৈক্যের কারণে, আমাদের এই তাল গোল মানে মাথা মুন্ডু ছাড়া বক্তব্যের কারণে আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার চেষ্টা করতেছে এবং মাঠে নামার একটা হীন প্রচেষ্টা করতেছে। আসুন, যে বাংলাদেশের যৌক্তিক সময়ের মধ্য দিয়ে যে ফান্ডামেন্টাল যে সংস্কারগুলো রয়েছে, যেটা এদেশের জনগণ চায়, দেশ আগামীর যে সুন্দর বসবাসযোগ্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য যে সংস্কারগুলো করা দরকার, এর মাধ্যমে আমরা বরং এই প্রফেসর ইউনূস সাহেবকে আমরা প্রেশার দেই যে কুইক আপনি সংস্কারগুলোকে ফিনিশ করেন এবং কুইক নির্বাচনের রোডম্যাপ দেন, নির্বাচনের দিকে হাঁটেন। আমরা ওইটা না করে প্রত্যেক পদে পদে বাধা দিয়ে তো ওনাকে থমকে দেওয়া হচ্ছে, নির্বাচন লেন্দি হয়ে যাচ্ছে। বরং আমরা তাকে সহায়তা করে আমরা এদেশের জনগণ, বিশেষ করে আগামীর যে তরুণ, গত 3টা সেশনে যেই তরুণ ভোটাররা ভোট দিতে পারে নাই এবং প্রবাসীরা ভোট দিতে পারে নাই, তাদেরকে ভোটের ব্যবস্থা করে দেন। আর সর্বশেষ যে কথাটা বলতেছি যে ভাই, একটা বিষয় খেয়াল রাখেন, আগামী নির্বাচন তারেক রহমান সাহেব কিন্তু ঠিকই বুঝেছে দ্যাটস নট ইজি নির্বাচন। উনি বারবার এ কারণে বলতেছে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য। উনি কিন্তু পালস বুঝেছে যে আসলে আগামী নির্বাচন হবে খুব কঠিন নির্বাচনে। এই নির্বাচনে ফান্ডামেন্টাল ভূমিকা রোল প্লে করবে এই প্রবাসী ভাইরা, তরুণ ভোটাররা, জেনজি এবং জি ভাই সংক্ষিপ্ত করতে হবে, শেষ জুলাই ঘোষণাপত্র। সো এই বিষয়গুলোকে আমরা উপলব্ধি করি। আসুন, প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা করে আগামীর সুন্দর বসবাসযোগ্য বাংলাদেশ নির্মাণে আমরা ঐক্যবদ্ধ হই এবং ভালো ভূমিকা পালন করি। ধন্যবাদ।